আর্জেন্টিনার ম্যাচ নিয়ে অনেক আলোচনা করলাম, কিন্তু সকালের ম্যাচ, তার আগে আরো একটা ম্যাচ রয়েছে, যদিও বা দর্শকের আগ্রহ হয়তো কিছুটা কম, তবে একটা দ্বৈরথ কিন্তু সব থেকে বেশি উপভোগ করতে পারে, সেটা হচ্ছে হ্যারি কেইন বনাম আর্লিং হল্যান্ড। দুইজন ফুটবলারই বয়সের পার্থক্য হয়তো বা বেশ খানিকটা হবে, তবে পারফরমেন্স যদি দেখেন তাহলে সব একেবারে বলা চলে যে পরিসংখ্যান আপনি নিয়ে এসেছেন, ম্যাচ 5-4, সেখানে কিন্তু গোলের সংখ্যা আর্লিং হল্যান্ড এগিয়ে, একটা ম্যাচ কম খেলে। হ্যাঁ, শক্তিমত্তার দিক থেকে যদি আপনি বলেন যে নরওয়ে টিমটা হয়তো বা ইংল্যান্ডের মতো একবারে কম্প্যাক্ট টিম না, কিন্তু আর্লিং হল্যান্ড একমাত্র ফুটবলার যিনি কিন্তু একেবারে ম্যাচের চিত্রটাই পাল্টে দিতে পারেন, যেটা ব্রাজিলের সাথে আমরা দেখেছি একাই ম্যাচটাকে ঘুরিয়ে দিয়েছেন। যতটা ব্রাজিল মানে নরওয়েকে যেভাবে চেপে ধরে রাখতে পেরেছে, কিন্তু ওই আর্লিং হল্যান্ডকে আসলে সেভাবে রাখতে পারেনি। ইংল্যান্ডের ডিফেন্স লাইনের জন্য এটা বড় একটা চ্যালেঞ্জ, এবং ডিফেন্স লাইন কিন্তু আমরা দেখেছি যে খুব একটা নড়বড়ে, মানে অনেকেই বলছেন যে ইংল্যান্ড দুইটা গোল খেলে দুইটা গোল হয়তো দিতে পারবে, কিন্তু ডিফেন্স লাইন যদি থার্ড গোল কনসিড করে ইংল্যান্ডের যদি তখন কঠিন। এবং হল্যান্ড যেভাবে ফর্মে আছে, অর্থাৎ নিজের জাতীয় দলের হয়ে শেষ 14 ম্যাচে টানা গোল করেছেন, এবং এই বিশ্বকাপে আমরা দেখছি দারুণ ছন্দে রয়েছেন, একটা ম্যাচ কম খেলেও কিন্তু হ্যারি কেইনের থেকে এগিয়ে আছেন। এবং হ্যারি কেইন নিজেও স্বীকার করেছেন যে হল্যান্ডের রোলটা অনেকটা তারই মতো, এবং হল্যান্ড আসলে বলেন যে ডিবক্সের মধ্যে বল পেলে তাকে আসলে থামানোটা কঠিন। এবং সবকিছু ছাপিয়ে যদি আমি আরেকটু বলি যে এই ইয়র্কশারে জন্ম নেওয়া হল্যান্ড কিন্তু খেলতে পারতেন ইংল্যান্ডের হয়ে, কিন্তু সে কিন্তু সেই মাতৃভূমির টানে নরওয়ে হয়ে খেলছেন, এবং যেভাবে লিড দিচ্ছেন, মার্টিন ওডেগার্ডের কথাও বলতে হয়। নরওয়ের অনেক সাপোর্টার আমরা দেখছি, বিশেষ করে ব্রাজিল ম্যাচের পরে হল্যান্ডও অনেক জনপ্রিয়তা পেয়েছে। হয়তো ক্লাব ফুটবল ফলো করলে হল্যান্ডকে চিনতে পারতেন। হল্যান্ডের জন্য একটা অন্য মাইল ফলক স্থাপনের সুযোগ কিনা? নিঃসন্দেহে হল্যান্ড মানে এই একেবারে নিজেদের বিপক্ষেই খেলতে হচ্ছে, তার ক্যারিয়ারটা একেবারে বেশিরভাগটা সময় কিন্তু ইংল্যান্ডেই খেলছেন, এবং কি ম্যানচেস্টার সিটিতে, সেই জায়গা থেকে প্রতিপক্ষকেও কিন্তু তার ভালোভাবে চেনা আছে। আর হ্যারি কেইনের সঙ্গে এই দ্বৈরথটা কিন্তু জমজমাট। আর যদি আপনি গোল্ডেন বুটের কথাও বলেন, আর্লিং হল্যান্ড কিন্তু সেই রেসে আছে, আপনি হ্যারি কেইনকেও কিন্তু ফেলে দিতে পারেন না একেবারে। আর তিনি তার মনে হয় যে শেষ বিশ্বকাপে খেলছেন হ্যারি কেইন, সেই জায়গা থেকে কেইনও চাইবেন যে তার বিশ্বকাপটা স্মরণীয় করে রাখতে। ভালো একটা দ্বৈরথ হবে দুই স্ট্রাইকারের মধ্যে, সেই জায়গা থেকে আমার কাছে আমি যদি কম্পেয়ার করি টিম ওয়াইজ, সেক্ষেত্রে নিশ্চয়ই ইংল্যান্ড এগিয়ে থাকবে, তবে যে চ্যালেঞ্জটা থাকবে ডিফেন্স লাইনে আর্লিং হল্যান্ডকে আটকানো, সেটা যদি না আটকাতে পারে সেক্ষেত্রে কিন্তু আমার মনে হয় নরওয়ে বের হয়ে যেতে পারে। আর একটা ডেঞ্জারাস স্পট হচ্ছে নরওয়ে আসলে এখানে হারানোর কিছু নেই, ইংল্যান্ডের জন্য একটা বড় চ্যালেঞ্জ যে ট্রফিটা আসলে ঘরে ফিরবে কিনা, এবং ইংল্যান্ড কি সেই চাপটা নিতে পারবে কিনা, সেটাও একটা বড় প্রশ্ন। ইটস কামিং হোম, আমরা আসলে মানে বিশ্বকাপ ধরে আমরা এই শুনছি, এইটা মনে হয় যে মানে ফুটবলারদের উপর অনেক বড় চাপ তৈরি অলরেডি করে রেখেছে। এবং সবচেয়ে বড় চাপটা মনে হয় যে ইংল্যান্ডের যেই গণমাধ্যম রয়েছে তারাই এই চাপটা অনেক বেশি তৈরি করে ফুটবলারদের উপর। অনেক সময় এই কথাগুলো এসেছে, তবে এবার অন্যান্য ওয়ার্ল্ড কাপের তুলনায় কিছুটা আলোচনা কম আছে, কামিং হোমের গল্পটা কম আছে। তারপরেও আমার মনে হয় যে ইংল্যান্ড যেই ধারাবাহিকতা পারফরমেন্স করে যাচ্ছে, বাধা কিন্তু এরপরে আবার আর্জেন্টিনা আসবে, যদি আর্জেন্টিনা জিততে পারে সুইজারল্যান্ডের বিপক্ষে, সেক্ষেত্রে মনে হয় এই ম্যাচটা খুব জমজমাট ম্যাচ হবে। এবং মেক্সিকো ম্যাচের পরে নিঃসন্দেহে হয়তো ইংল্যান্ড একটু বেশি আত্মবিশ্বাস পাবে। শিমুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম আমার সহকর্মী তারেক হাসান শিমুলের সঙ্গে কোয়ার্টার ফাইনালের বাকি 2 ম্যাচ নিয়ে।